লিডস টেস্টে টান টান উত্তেজনাপূর্ণক রোমাঞ্চকর লড়াইয়ের পর ভারত হয়তো হেরে গেছে ঠিকই, কিন্তু তারপর আমি মনে করি টিম ইন্ডিয়া এই পার্টিকুলার টেস্ট ম্যাচটা জয়ের প্রবল দাবিদার ছিল। যদি একটু ভাগ্যের সহায়তা তারা পেত, কিংবা ভারতের ফিল্ডাররা গুরুত্বপূর্ণ সময় যদি ক্যাচগুলো ড্রপ না করতো, তাহলে টিম ইন্ডিয়াও এই ম্যাচটা জিততেই পারতো। কিন্তু মানে হেরে গেলেও আমি মনে করি এই পার্টিকুলার টেস্ট ম্যাচ থেকে টিম ইন্ডিয়ার জন্য বেশ কিছু পজিটিভ জিনিস ঘটেছে, যেটা কিনা এই সিরিজের বাকি ম্যাচগুলোর জন্য মানে ভারতের টিম ম্যানেজমেন্টের তো এখন চিন্তার বেশ কিছু বিষয় বেড়ে গেছে। নতুন করে তাদের গেম প্ল্যান থেকে শুরু করে স্ট্র্যাটেজি সব কিছু সাজাতে হবে। কিন্তু এই এত এত চিন্তার মধ্যেও এই পার্টিকুলার কিছু জিনিস ভারতের টিম ম্যানেজমেন্টকে কিছুটা হলেও স্বস্তিতে রাখবে বলে আমার মনে হয়। প্রথমেই আসবো ভারতের ওই টপ 5 ব্যাটারের রানের মধ্যে থাকা, যেখানে ওই ওপেনার দুইজন যশস্বী জয়সওয়াল আর কে এল রাহুল দুজনেই দুইটা মানে ইন্ডিভিজুয়ালি সেঞ্চুরি পেয়েছেন দুইটা আলাদা ইনিংসে। আর এছাড়া তাদের সফল যে ওপেনিং জুটি মানে যার উপর ভরসা করেছে ভারতের টিম ম্যানেজমেন্ট, অনেক মানে অন্যান্য আর কি মানে ক্রিকেট বিশেষজ্ঞ এই জায়গায় ডিফারেন্ট ওপেনিং জুটি খেলাতে বলেছিল। ইভেন আমিও বলেছিলাম সাই সুদর্শনকে যদি খেলাতে হয় ওপেনার হিসেবে খেলানো হোক, কিন্তু রাহুল আর ওই জয়সওয়াল তাদের ওপেনিং জুটি যে সফল সেটা কিন্তু তারা আরও একবার প্রমাণ করে দিয়েছেন। প্রথম ইনিংসে 91 রানের একটা ফ্যান্টাস্টিক পার্টনারশিপ গড়েছিলেন, মানে শুধু ওই পার্টনারশিপটাই তারা গড়েননি, এই নতুন যে ডিউক বলটা মানে প্রথম ঘন্টায় যেটা মানে ব্যাটারদের জন্য খুবই খতরনাক, এই সিরিজের প্রথম টেস্টের প্রথম সেশনটা তারা যেভাবে সামলে দিয়েছিলেন সেটা কিন্তু যথেষ্ট প্রশংসার দাবি রাখে। আর এছাড়া রাহুল মানে সেকেন্ড ইনিংসে তিনি একটা ফ্যান্টাস্টিক সেঞ্চুরি করেছেন, বেশ কয়েকটা মাল্টিপল নাম্বার অফ পার্টনারশিপসও গড়ে তুলেছিলেন। যশস্বী জয়সওয়ালও প্রথম ইনিংসে একটা চমৎকার সেঞ্চুরি করেছেন তার ওই হাতের ইঞ্জুরি নিয়েও। তো আমি মনে করি ডেফিনেটলি মানে এই দুইটা যে আলাদা ইন্ডিভিজুয়ালি তারা সেঞ্চুরি পেয়েছেন বা তাদের ওপেনিং জুটিতে একটা যে বড় রান উঠেছে, এটা এই দুই ব্যাটারকে মানে এজ ব্যাস্টন টেস্ট শুরুর আগে যথেষ্ট আর কি কনফিডেন্সের একটা আলাদা মাত্রায় রেখে দেবে। আর এরপর ওই তিনে ব্যাটিং করা সাই সুদর্শন তিনি হয়তো প্রথম ইনিংসে ডাক করেছেন তার ডেবিউ টেস্ট ইনিংসে, কিন্তু পরের ইনিংসে তিনি কিন্তু একটা বেশ ভালো মতো কামব্যাক করেছিলেন, 30টা রানও করেছিলেন, রাহুলের সাথে 66 রানের একটা জুটিও গড়ে তুলেছিলেন। কিন্তু চাইলে নিজের ইনিংসটাকে একটু বড় করতেই পারতেন যদি একটু সতর্ক থাকতেন তার শর্ট সিলেকশনের ব্যাপারে। কিন্তু আমি মনে করি মানে এই সাই সুদর্শনের যে টেকনিক বা তার যে স্কিল বা তার যে ওই ওভারঅল ক্যালিবারের জায়গাটা, তাতে করে তিনি নেক্সট টেস্টে একটা যদি বড় ইনিংস খেলে দেন বা সেটার মানে খেলার মতো ক্ষমতা কিন্তু তার ডেফিনেটলি রয়েছে, তাহলে মানে ভারতের টিম ম্যানেজমেন্টের ওই টপ 5 ব্যাটারের মধ্যে থেকে সাই সুদর্শনকে নিয়ে যেটুকু চিন্তা রয়েছে সেটা কিন্তু পুরোপুরি মানে মুছে যাবে। আর এরপর ওই নাম্বার 4 আর 5-এ ওই ক্যাপ্টেন শুভমান গিল আর ঋষভ পান্ত, এই দুজন তো চমৎকার খেলেছেন প্রথম টেস্টে। শুভমান গিল প্রথম ইনিংসে 147 রান করে ফেলেছিলেন, তার 150টা তার বাধাই ছিল, যদি একটু শর্ট সিলেকশনের ব্যাপারে সতর্ক থাকতেন বা ওই গ্ল্যামারাস শটটা না খেলতে যেতেন তাহলে তার টেস্ট ক্যারিয়ারে প্রথম 150টা উঠেই যেতে পারতো। কিন্তু তারপরেও তিনি তার দায়িত্বটা একদম সঠিকভাবেই পালন করে এসেছেন। বেশ কয়েকটা পার্টনারশিপও তিনি করেছেন, দুইটা সেঞ্চুরি পার্টনারশিপ তিনি করেছেন, তার মধ্যে একটা আবার ডাবল সেঞ্চুরি পার্টনারশিপ ছিল ওই ঋষভ পান্তের সাথে। তো আমি মনে করি যেটা মানে ব্যাটার শুভমান গিলকে মানে পরবর্তীতে মানে এই সিরিজের বাকি টেস্ট ম্যাচগুলোর জন্য অনেকটা কনফিডেন্স এনে দেবে। আর এছাড়া ক্যাপ্টেন্সির প্রেশারটা যে তার উপর আলাদা করে মানে বোঝা হয়ে আসেনি সেটা কিন্তু তিনি প্রমাণ করে দিয়েছেন একদম প্রথম টেস্টের প্রথম ইনিংসেই। আর এছাড়া ঋষভ পান্তের কথা বলতে হবে, যিনি আমাদের সবাইকে চমকে দিয়ে এই টেস্টের বোথ ইনিংসেই সেঞ্চুরি পেয়েছেন। মানে জানি ওই জায়গায় তিনি মানে তার ইনিংসটা একেবারেই আর কি ফ্ললেস ছিল না, অজস্র চান্স তিনি দিয়েছেন অপোনেন্টকে, তার এগেনস্টে বেশ ভালো ভালো কিছু ক্যাচের চান্স পেয়ে ইংল্যান্ডের ফিল্ডাররাও একইভাবে আর কি ধরতে পারেনি। কিন্তু তারপর আমি মনে করি ঋষভ পান্ত যখন ইন্ডিভিজুয়ালি মানে শত প্রতিকূলতার মধ্যেও যখন রান পেয়েছেন, মানে শুধু রানই পাননি বোথ ইনিংসে সেঞ্চুরি পেয়েছেন, মানে প্রথম ভারতীয় উইকেট কিপার ব্যাটার হিসেবে কোনো সিঙ্গেল টেস্ট ম্যাচের 2 ইনিংসেই সেঞ্চুরি করার রেকর্ডটাও এখন তার পকেটেই ঢুকে গেছে। তো সব কিছু মিলিয়ে মানে উইকেট কিপার ব্যাটার ঋষভ পান্ত এই সিরিজের বাকি ম্যাচগুলোর জন্য একেবারে যে চার্জড আপ হয়ে গেলেন সেটা কিন্তু বলাই বাহুল্য। আর এরপর বোলারদের দিকে যদি আমরা তাকাই, জসপ্রীত বুমরা আর মোহাম্মদ সিরাজ এই দুই সিনিয়র বোলার কিন্তু প্রথম ম্যাচে বেশ ভালোই পারফরমেন্স করেছেন। বুমরাকে নিয়ে তো কোনো প্রশ্নই উঠবে না, মোহাম্মদ সিরাজকে নিয়ে হয়তো অনেকে প্রশ্ন তুলতে পারেন, কিন্তু আমি মনে করি সিরাজ তার দিক থেকে তার ক্যালিবারের জায়গা থেকে যথেষ্ট ভালো বোলিংই করেছেন। প্রথম মানে ইনিংসে মানে ইংল্যান্ডের প্রথম ইনিংসে তিনি যখন মানে প্রথম কয়েকটা স্পেল কিন্তু খুব দারুণ বোলিং করেছিলেন, বেশ মানে চাপেই রেখেছিলেন ইংল্যান্ডের ব্যাটারদের, কিন্তু ওই একমাত্র হ্যারি ব্রুকের কাছে একটু মার খেয়ে যাওয়ার জন্যই তার বোলিং ইকোনমিটা একটু এক্সপেন্সিভ দেখাচ্ছিল, মানে 4+ হয়ে গেছিলো ঠিকই, কিন্তু মানে লাস্ট ইনিংসে তিনি যখন বোলিং করছিলেন ওই ওভারকাস্ট কন্ডিশনটাকে কাজে লাগিয়ে তিনি যেভাবে ওবল সিম ডেলিভারিগুলো করছিলেন বা স্ক্র্যাম্বল সিম ডেলিভারিগুলো করছিলেন অসাধারণ ছিল। কিন্তু একটু যদি ভাগ্যের সহায়তা তিনি পেতেন তাহলে এই পার্টিকুলার টেস্ট ম্যাচে সিরাজের নামের পাশেও 4 থেকে 5টা উইকেট লেখা থাকলেও থাকতে পারতো, যেটা আনফর্চুনেটলি তিনি পাননি।
তো মানে মোহাম্মদ সিরাজ আর জসপ্রীত বুমরা এই দুজনের ওই পজিটিভ ফর্মটা ডেফিনেটলি এই সেকেন্ড টেস্ট ম্যাচ শুরুর আগে টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্টকে অনেক বড় স্বস্তিতে রাখবে। আর এছাড়া আমি মনে করি প্রসিদ্ধ কৃষ্ণাকে নিয়ে একটু চিন্তার বিষয় রয়েছে ঠিকই, কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণা উইকেট জেনারেট করেছেন, তিনি ব্যাটারদের সাথে মাইন্ড গেম খেলে রীতিমতো মানে তাদের উইকেটগুলোকে নিয়মিত তুলেছেন, সেটা প্রথম ইনিংসেও দেখেছি, দ্বিতীয় ইনিংসেও দেখেছি। কিন্তু মানে চিন্তার বিষয়টা তিনি অজস্র রান লিক করে দিয়েছেন, 2 ইনিংসে তিনি 6-এর উপর ইকোনমিতে রান বিলিয়েছেন। এই একটা বিষয় ছাড়া প্রসিদ্ধ কৃষ্ণা কিন্তু মোটা দাগে এই পার্টিকুলার টেস্ট ম্যাচে বেশ ভালো মতোই বোলিং করেছেন বলা চলে। তবে রবীন্দ্র জাদেজা আর শার্দুল ঠাকুরের বোলিংটা নিয়ে একটু চিন্তায় থাকলেও এই দুজনকে পরের টেস্ট ম্যাচে আমরা একাদশে দেখতে পাবো কিনা সেটা এখন বড় প্রশ্নচিহ্নের জায়গা। মানে তাদের বদলি তো স্কোয়াডে অলরেডি রয়েছেই, তো ভারতের টিম ম্যানেজমেন্ট এখন দেখা যাক এদেরকেই কন্টিনিউ করে নাকি এদের বদলি হিসেবে যেসব খেলোয়াড়রা রয়েছে তাদের ব্যাকআপ হিসেবে তাদেরকে একাদশে নিয়ে আসে কিনা সেটা এখন মানে দেখার বিষয়, সেটা নিয়ে আমরা পরের কোনো ভিডিওতে না হয় ডিসকাস করব। আর এছাড়া ভারতের ওই যে লোয়ার মিডিল অর্ডার, যেটা নিয়ে আমরা মানে এর আগেও বেশ কয়েকটা ভিডিওতে ডিসকাস করেছি, ওই শার্দুল ঠাকুর, করুণ নায়ার আর ওই রবীন্দ্র জাদেজা, এই তিনজনের ব্যাটিং রোলটা কিন্তু মানে খুবই ভাইটাল। কারণ শেষের দিকে গিয়ে রান যদি না করতে পারে ভারত, তাহলে তো ওই প্রথম ম্যাচে যেরকম আর কি ঘটনা ঘটলো, আমরা বেশিরভাগ সময় ম্যাচে ডমিনেট করার পরও কিন্তু শেষমেশ ম্যাচটা ইংল্যান্ডের কাছে হেরে যেতে হলো ওই শেষ দিকের ব্যাটারদের চরম ব্যাটিং ব্যর্থতার জন্য। এরা কিন্তু তাদের ওই ব্যাটিং ব্যর্থতার দায় কোনোভাবেই অস্বীকার করতে পারবে না, তাদের ওই ব্যর্থতার জন্যই ভারত প্রথম ইনিংসে মানে শেষ 7 উইকেট মাত্র 41 রানে খুইয়েছে, আর দ্বিতীয় ইনিংসে শেষ 6 উইকেট খুইয়েছে মাত্র 31 রানে। তো এই 6, 7, 8 নাম্বার পজিশনে যারাই ব্যাটিং করুন না কেন এই রেস্ট অফ দ্য সিরিজে, তাদের দায়িত্ববোধের জায়গাটা কিন্তু অনেক, আর সেটা কিন্তু প্রথম টেস্ট ম্যাচে ইংল্যান্ড আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেছে। তো এরাই কন্টিনিউ করবে কিনা বা এদের ব্যাকআপ ক্রিকেটার যারা রয়েছে স্কোয়াডে তাদেরকে ভারতের টিম ম্যানেজমেন্ট খেলাবে কিনা সেটা নিয়ে আমরা পরে ডেফিনেটলি অন্য একটা ভিডিওতে ডিসকাস করব। কিন্তু এই পার্টিকুলার জায়গায় মানে ব্যাটিংয়ের যে কন্ট্রিবিউশনটা অবশ্যম্ভাবী লাগবে সেটা কিন্তু আরও একবার প্রমাণ হয়ে গেল। তো আমি মনে করি এই পার্টিকুলার কয়েকটা জিনিস মানে এই এজবাস্টন টেস্ট শুরুর আগে ভারতের টিম ম্যানেজমেন্টকে কিছুটা হলেও স্বস্তিতে রাখবে। একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা? কমেন্টে জানান।